আফগানিস্তানে অবিশ্বাস্য দ্রুততায় এগোচ্ছে তালেবান। কান্দাহার সহ আরও 4 গুরুত্বপূর্ণ শহর দখল। ভয়ে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। সংঘাতের মধ্যে শহর ছেড়ে পালাচ্ছে হাজারো আফগান। নতুন করে বাস্তুচ্যুত 4 লাখ মানুষ। মানবিক বিপর্যয়ের শঙ্কা জাতিসংঘের। করোনা ভ্যাকসিনের বদলে স্যালাইন প্রয়োগ নিয়ে তোলপাড় চলছে জার্মানিতে। 8,000-এর বেশি মানুষকে নকল টিকা দেওয়ার অভিযোগে তদন্ত শুরু। শিরোনামগুলো দেখছেন, এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার মিশনে অবিশ্বাস্য দ্রুততায় এগোচ্ছে তালেবান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলের দাবি তাদের। 2 দশক আগে এখানেই ছিল সংগঠনটির শক্ত ঘাঁটি। কয়েকদিন ধরেই কান্দাহারের চারপাশের এলাকাগুলোই চলছিল সরকারি বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াই। বুধবার তারা কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণও নেয়। অবশ্য পুরোপুরি হাতছাড়া হওয়ার তথ্য নিশ্চিত করেনি প্রশাসন। তবে বাণিজ্যের জন্য বিখ্যাত এই শহরের দখল নিলে সেটা হবে তালেবানদের বড় সাফল্য। এছাড়া হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাঁতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান। বৃহস্পতিবার কয়েক ঘন্টার ব্যবধানে গজনি, হেরাত এবং কালাই নাওয়ের মতো স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তাদের প্রতিরোধে স্থানীয় মিলিশিয়াদের হাতে অস্ত্র তুলে দিয়েছে ঘানি সরকার। এদিকে আফগানিস্তানের পরিস্থিতি ঘোলাটে হয়ে আসায় দূতাবাস থেকে কর্মকর্তাদের নিজ দেশে ফিরিয়ে আনতে ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানান, অতিরিক্ত 3,000 সেনা পাঠানো হচ্ছে। চালু করা হয়েছে বিশেষ ফ্লাইটও। 48 ঘন্টার মধ্যে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে মার্কিনীদের উদ্ধার তৎপরতা। 2টি মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এই কাজে সহযোগিতা করবে। এছাড়া আফগান দোভাষীদের ভিসা প্রসেসিং এবং দেশটি থেকে সরানোর জন্য কাতারের পথে রওনা দিয়েছে মার্কিন বিমান বাহিনীর 1,000 সদস্য। কির্বি জানান, আফগানিস্তানে যে কোনো সহযোগিতা দিতে কুয়েতে প্রস্তুত রয়েছে 4,000-এর বেশি মার্কিন সেনা। আফগানিস্তানে কর্মরত নাগরিকদের উদ্ধার এবং দেশে ফেরানোর জন্য 600 সেনা পাঠানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য। এদিকে সহিংসতার মধ্যে দোহায় আলোচনায় তালেবান ও বিবাদমান পক্ষগুলোর তরফ থেকে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহের পাশাপাশি ক্ষমতা বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু অস্ত্রের জোরই নয়, কূটনৈতিক প্রচেষ্টাকেও গুরুত্ব দিচ্ছে তালেবান। আর তাই বৈশ্বিক স্বীকৃতি আদায়ের জন্য আলোচনার টেবিলকেও গুরুত্ব দিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। সরকারি বাহিনীর সাথে তালেবানের লড়াইয়ে যখন উত্তাল আফগানিস্তান, তখন কাতারের দোহায় শান্তি আলোচনায় বিবদমান পক্ষগুলো। সাথে আছে সংকট সমাধানে উদ্যোগ নেওয়া যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ ইউরোপের প্রতিনিধিরাও। দফায় দফায় বৈঠকের পর তালেবানের কাছ থেকেও আভাস আসে আলোচনার টেবিলে বসতে রাজি তারা। আসে ক্ষমতা বন্টনের প্রস্তাবও। এই অবস্থায় প্রশ্ন উঠেছে প্রস্তাবের বাস্তবায়ন এবং শান্তি প্রতিষ্ঠা উদ্যোগের কার্যকারিতা নিয়ে। সংশ্লিষ্ট পক্ষগুলো বলছে, আলোচনা ছাড়া সংকট সমাধানে আর কোনো পথ খোলা নেই। আফগান সংকট সমাধানে সামরিক হস্তক্ষেপ নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টাতে সমাধান দেখা হচ্ছে। দোহা আলোচনায় তালেবানকে সেই বার্তায় স্পষ্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার সহ সংশ্লিষ্ট পক্ষগুলো চায় আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুক তালেবান। আর তালেবানও বিষয়টি নিয়ে পরিষ্কার যে আলোচনা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই তাদের সামনে। বিশ্লেষকরা বলছেন, তালেবানের লক্ষ্য বৈশ্বিক স্বীকৃতি অর্জন, যা শুধুমাত্র অস্ত্রের জোরে ক্ষমতায় আসলে সম্ভব নয়। তাই আলোচনার টেবিলকে বেছে নিয়েছে তারা। তালেবানের লক্ষ্য কূটনৈতিক ক্ষেত্রে স্বীকৃতি অর্জন। তারা এটাও বুঝেছে যে আলোচনা ছাড়া তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না। সুতরাং এটা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। কারণ এর আগে তারা ক্ষমতায় আসলেও তখন বিচ্ছিন্ন ছিল পুরো বিশ্ব থেকে, কিন্তু এবার তারা সেই ভুল করবে না। এর আগে আফগানিস্তানের স্থানীয় মিলিশিয়াদের নিয়ে জোট গড়তে উদ্যোগ নেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ হতে পারে হিতে বিপরীত। আলোচনার পথ থেকে সরে আসতে পারে তালেবান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
সীমান্ত বন্ধের ফলে আটকে পড়া আফগান নাগরিকদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পাকিস্তানি নিরাপত্তা কর্মীদের। বৃহস্পতিবার আফগান পাকিস্তান সীমান্তের চমন স্পিন বোলতা ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। তালেবানের সাথে বিরোধে সীমান্ত বন্ধ থাকায় ওই ক্রসিংয়ে আটকা পড়েছে কয়েক হাজার আফগান। দেশে ফেরার জন্য অপেক্ষারতদের মধ্যে একজনের মৃত্যু হলে ফুঁসে ওঠে তারা। সীমান্ত খুলে দেওয়ার দাবিতে মৃত ব্যক্তির লাশ নিয়ে সরকারি অফিসের সামনে শুরু করে বিক্ষোভ। এ সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইট পাটকেল ছুড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। তাদেরকে প্রতিহত করতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। তবে ঘটেনি কোনো হতাহতের ঘটনা। গেল সপ্তাহে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সীমান্তটি দখলে নেয় তালেবান গোষ্ঠী। পরে সেটি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। বন্ধ করে আফগান নাগরিকদের ভিসা মুক্ত যাতায়াত ব্যবস্থা। আফগানিস্তানে তালেবানের আগ্রাসনের মধ্যে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। গেল 3 মাসে বাস্তুচ্যুত হয়েছে 4 লাখের বেশি বাসিন্দা। আশ্রয় শিবিরে ঠাঁই না পেয়ে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। জাতিসংঘ বলছে এই মুহূর্তে দেশটিতে মানবিক সংকটে রয়েছে 1,80,00,000 মানুষ। তাদের খাদ্যসহ জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। দেখে বোঝার উপায় নেই এটি কাবুলের একটি পার্ক। গেল কয়েকদিন ধরেই এখানে আশ্রয় নিয়েছেন শত শত গৃহহীন আফগান। তালেবানের আগ্রাসনের মুখে যেভাবে পেরেছে কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছে বাড়িঘর ছেড়ে। কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে গৃহহীনের সংখ্যা। আশ্রয় শিবিরে জায়গা না পেয়ে কোলের বাচ্চাকে নিয়ে খোলা আকাশের নিচেই বাস করতে হচ্ছে অনেককে। বিশ্লেষকরা বলছেন তালেবানের হামলার শিকার এসব মানুষের এখনই নিরাপত্তা নিশ্চিত না করা গেলে মানবিক সংকটে পড়বে আরও লাখ লাখ মানুষ। তালেবানের ক্ষমতা দখলই আফগানিস্তানের জন্য মূল সংকট নয়। এই মুহূর্তে দেশটির জন্য সবচেয়ে বড় সংকট হতে চলেছে গৃহহীন মানুষদের চাপ। আগে থেকেই লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন পাকিস্তান, তুরস্ক আর ইরান শিবিরগুলোতে। ফলে এই দেশগুলো নতুন করে কোনো শরণার্থী আশ্রয় দেবে না। তাই নিজ দেশেই পরবাসী হয়ে এসব অসহায় মানুষগুলোকে জীবন কাটাতে হবে। জাতিসংঘের তথ্য অনুসারে তালেবানের সাথে আফগান সেনাদের চলমান যুদ্ধে এই বছরের মে মাস থেকে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 4 লাখের বেশি মানুষ। প্রয়োজনের তুলনায় 1 ভাগও মিলছে না খাদ্য বা ওষুধের যোগান। ইউনিসেফ বলছে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন দেশটির সংঘাতময় এলাকার 1,80,00,000 বাসিন্দার। নিঃসন্দেহে এত মানুষের পুনর্বাসন করা আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করছে। এই বিপুল পরিমাণে গৃহহীন মানুষকে সহায়তার জন্য প্রয়োজন জরুরি তহবিল। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। খাবার, স্যানিটেশন, প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে গৃহহীন আফগানদের জন্য। একের পর এক শহর তালেবানদের দখলে যাওয়ায় এই সংকট দীর্ঘ হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন আফগান সরকারকেই উদ্যোগী হতে হবে সংকট কাটিয়ে উঠতে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। অবশেষে পাকিস্তানে চীনা প্রকৌশলীদের বহনকারী বাসে আত্মঘাতী হামলার কথা স্বীকার করল পাকিস্তান। প্রায় 1 মাস আগে খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলায় বাস খাদে পড়ে 9 চীনা প্রকৌশলীর মৃত্যু হয়। ওই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দেয় ইসলামাবাদ। তবে বেইজিংয়ের দাবি ছিল বোমা হামলার কারণেই ওই ঘটনা ঘটে। প্রায় 1 মাস তদন্তের পর বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান আত্মঘাতী হামলা চালানো হয় বাসটিতে। চালক নিজেই হামলাকারী ছিলেন বলে জানান মাহমুদ কোরেশি। বাসটিতে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল। হামলার পেছনে ভারত এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলায় নিহত প্রকৌশলী দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। চীনের আলোচিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ এই জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ পেয়েছি, যার মাধ্যমে নিশ্চিত হয়েছি বাস চালকই হামলাকারী ছিল। আত্মঘাতী এই বোমা হামলার সাথে বিদেশি গোয়েন্দা সংস্থারও যোগসাজশ রয়েছে। যুক্তরাজ্যের প্লিমাথে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারালেন 5 জন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয় হামলাকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ কেইহাম এলাকায় এই গোলাগুলি হয়। প্রতিবেশীদের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের দাবি নিহতদের 3 জন নারী এবং 2 জন পুরুষ। এদের মাঝে 10 বছরের এক শিশুও রয়েছে। গোলাগুলিতে বেশ কয়েকজন আহত, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মাঝে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীতে চলছে তদন্ত। কারোই নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কেন এই হামলা চালানো হলো সেটাও অস্পষ্ট। তবে এর সাথে সন্ত্রাসবাদের যোগসূত্র নেই। প্রাথমিক তদন্ত শেষে এ কথা জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন
ভুক্তভোগী পরিবারগুলোকে। যমুনা ডেস্ক একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। করোনা মহামারীতে 43,48,000-এর কাছাকাছি প্রাণহানি দেখল বিশ্ব। টানা তৃতীয় দিনের মতো 10,000-এর উপর মানুষ মারা গেলেন ভাইরাসের প্রকোপে। দৈনিক মৃত্যু হিসেবে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবারও দেশটিতে 1400-এর বেশি মানুষ মারা গেছেন করোনায়। তবে সংক্রমণ শনাক্তে সবার উপরে যুক্তরাষ্ট্র। নতুনভাবে 1,43,000-এর বেশি মার্কিনীর দেহে মিলল ভাইরাসের উপস্থিতি। 24 ঘন্টায় দেশটিতে মৃত্যুবরণ করেন 660 জন। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মহামারীর নতুন ধাক্কার মুখোমুখি যুক্তরাষ্ট্র। এদিন ব্রাজিলে 975, রাশিয়ায় 808, মেক্সিকোয় 727 ও ভারতে 583 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। বিশ্বজুড়ে মোট সংক্রমণ শনাক্ত 20,61,00,000 ছাড়ালো। করোনা ভ্যাকসিনের বদলে স্যালাইন। জার্মানির এক নার্সের বিরুদ্ধে উঠেছে গুরুতর এই অভিযোগ। দেশটির স্বাস্থ্য বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে, দেশের উত্তরাঞ্চলীয় এক টিকা কেন্দ্রে 8,600 ব্যক্তিকে তিনি প্রদান করেছেন স্যালাইন। গর্হিত এই কাজের উদ্দেশ্য জানা না গেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে সরকার। মার্চ এপ্রিলের দিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নার্সের বিরুদ্ধে ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ করার গুরুতর অভিযোগ তোলেন এক জার্মান নাগরিক। ফ্রাইসল্যান্ড শহরের রোফাউসেন ইমিউনাইজেশন সেন্টারে ওই সেবিকা টিকাদানের সাথে জড়িত ছিলেন। একই সময়ে আরও 6 জন করেন একই অভিযোগ। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জার্মান সরকার। পুলিশের তদন্তে জানা যায়, টিকা নিতে সেন্টারটিতে নিবন্ধন করেছিলেন 9,500-এর বেশি মানুষ। এদের অধিকাংশকে প্রথম ডোজ দেন ওই নারী। নাম পরিচয় প্রকাশ না করলেও তদন্তভার দেওয়া হয়েছে স্পেশাল ইউনিটকে। এক ভুক্তভোগী পোস্ট প্রথমে নজরে আসে ফেসবুকে। তিনি ভ্যাকসিন প্রদান ইস্যুতে খুবই ক্ষুব্ধ হয়ে বিস্তারিত লিখেছেন। এই কাণ্ড ঘটার পর 21 এপ্রিল বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটিং আমরা নজরদারিতে আনি। এরপরই অভিযুক্তকে শনাক্ত করা হয়। 5 মার্চ থেকে 20 এপ্রিল টিকা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন ওই নার্স। তাই ওই সময়ে টিকা গ্রহণকারীদের নির্দেশ দেওয়া হয়েছে ফের হাজির হওয়ার। পুনরায় টিকা গ্রহণ করলে বড় ধরনের শারীরিক সমস্যায় পড়ার সম্ভাবনা নেই। এ কারণেই ফ্রাইসল্যান্ডের ওই কেন্দ্রে নিবন্ধিত জার্মানদের প্রতি আহ্বান, প্রথম ডোজ ভ্যাকসিনটি আবার নিন। অন্তত সংক্রমণ থেকে নিরাপদে থাকা গেল। স্বাস্থ্য বিভাগ জানায়, মানবদেহে স্যালাইন পুশ করা ক্ষতিকর নয়। তবে প্রবীণরাই সে সময় টিকা নেয়ায় করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। তাছাড়া স্যালাইন পাওয়া ব্যক্তিদের সংখ্যাটাও অনেক। সরকারের মূল মাথা ব্যথা সেখানেই। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শর্ত সাপেক্ষে জামিন পেলেন দক্ষিণ কোরিয়ার ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং এর অন্যতম মালিক লি জাই-ইয়াং। শুক্রবার সিউলের একটি কারাগার থেকে মুক্তি পান তিনি। বেরিয়ে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, কৃত অপরাধের জন্য অনুতপ্ত তিনি। কর্তৃপক্ষ জানায়, জামিন পেলেও এখনই সব অভিযোগ থেকে রেহাই পাবেন না লি। দুর্নীতির অপরাধে 2017 সালে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন লি জাই-ইয়াং। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন লি। এমনকি পার্কের বান্ধবী চই সুনের প্রতিষ্ঠানকে অবৈধ অর্থ সহায়তাও করেন স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট। পার্ক প্রশাসনকে $3,60,00,000-এরও বেশি ঘুষ দেয়ারও প্রমাণ মেলে তার বিরুদ্ধে। আমার কারণে বহু মানুষ এবং সংগঠনকে জটিলতার মুখোমুখি হতে হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত সংকটের জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমার উপর অনেক মানুষ নির্ভরশীল। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করে তাদের সম্মান রাখব। কানাডায় আগাম নির্বাচনের পরিকল্পনা করছে ট্রুডো প্রশাসন। এরই মধ্যে গভর্নরের কাছে নির্বাচন আয়োজনের আবেদন জানানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী 20 সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের আহ্বান কানাডিয়ান প্রধানমন্ত্রীর। বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য কানাডার সব রাজনৈতিক দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। করোনা মোকাবেলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং ভ্যাকসিন নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছে কানাডার ফেডারেল সরকার। ভোটারদের কাছ থেকে সেই পরিকল্পনার স্বীকৃতি পেতেই এই আগাম নির্বাচনের আয়োজন। করোনা মোকাবেলায় শুরুতে চাপের মুখে পড়লেও পরবর্তীতে তার সামলে ওঠেন ট্রুডো। সম্প্রতি টিকাদান কার্যক্রমে সফলতা দেখিয়েছে লিবারেল সরকারটি। জরিপ বলছে, আগাম নির্বাচনে ট্রুডোর পক্ষে রায় বেশিরভাগ ভোটারের।
নজিরবিহীন দাবানলের পর এবার প্রবল বন্যায় বিপর্যস্ত তুরস্ক। বৃহস্পতিবার কৃষ্ণ সাগরীয় অঞ্চলে আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে 11 জনের। পানির তোড়ে কাস্তামনু ও সিনোপ প্রদেশে ধসে পড়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। সড়ক ও ব্রিজ ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যা কবলিত এলাকায় হেলিকপ্টার ক্রেনে চলছে উদ্ধার কাজ। দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। ঝুঁকিতে এলাকার হাজারো বাসিন্দা। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে তাদের। পুনর্বাসন করা হয়েছে বিভিন্ন ছাত্রাবাসে। পাঠানো হয়েছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। বন্যার কবলে পড়া 2 প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর আগে কয়েক সপ্তাহের তীব্র দাবানলে পুড়ে গেছে দেশটির লাখ লাখ একর বনভূমি। ওই দুর্যোগে 8 জন প্রাণ হারান। আলজেরিয়ার দাবানলে নিহতদের স্মরণে চলছে 3 দিনের শোক। বৃহস্পতিবার পর্যন্ত 69 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার। নিহতদের 28 জনই সেনা সদস্য, বাকিরা বেসামরিক নাগরিক। দেশের উত্তরাঞ্চলে গেল সোমবার থেকে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। স্থানীয়দের জীবিত উদ্ধার করতে পারলেও দগ্ধ হয়ে প্রাণ হারান সেনা সদস্যরা। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বিধ্বস্ত ঘরবাড়ি, স্থাপনা, পুড়ে মরছে গবাদি পশু। ভয়াবহ এই দুর্যোগে নিহতদের স্মরণেই বৃহস্পতিবার থেকে 3 দিনের শোক পালনের নির্দেশ দেন প্রেসিডেন্ট। অর্থনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। সরকারের ইঙ্গিত, ইচ্ছাকৃতভাবে কেউ বনাঞ্চলে লাগিয়েছে আগুন। চলছে এ বিষয়ে তদন্ত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যাতে দাবানলের জন্য অভিযুক্ত এক ব্যক্তিকে গণপিটুনির পর অগ্নিসংযোগের মাধ্যমে হত্যা করা হয়। চীনের হুবেই প্রদেশে প্রবল বন্যায় কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে। আরও প্রাণহানির সংখ্যায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য কর্তৃপক্ষ। 5 দিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রদেশের সুইঝু শহর। নিহতদের সবাই এই শহরের বাসিন্দা। পানির তোড়ে ভেঙে পড়েছে প্রদেশের অন্তত 2700 স্থাপনা। ক্ষতিগ্রস্ত 11 কিলোমিটার সড়ক, বিধ্বস্ত 63টি ব্রিজ ও 725 বৈদ্যুতিক পোল। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাসিন্দা। ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। পূর্বাভাস দিয়েছে ভূমিধসের মতো দুর্যোগের রেকর্ড বৃষ্টিতে গেল মাসেও ভয়াবহ বন্যার কবলে পড়ে চীন। নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ভারতে পালিত হলো হিন্দুদের ধর্মীয় উৎসব নাগ পঞ্চমী। শুক্রবার বিভিন্ন রাজ্যে উদযাপিত হয় এই পূজা। করোনা পরিস্থিতির মধ্যেও এদিন মন্দিরে পূজা দিতে ভিড় করেন হাজারো মানুষ। রীতি অনুযায়ী সাপকে দুধ পান করান হিন্দু ধর্মাবলম্বীরা। সারাদিন উপবাস শেষে দেবতা শিব ও মনসার পূজা করেন তারা। বিভিন্ন ফল ও দুধ উৎসর্গ করা হয় দেবতাদের উদ্দেশ্যে। দুধ দিয়ে স্নান করানো হয় মূর্তিগুলোকে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিন দেবতাদের দুধ ও গঙ্গা জলে স্নান করালে ধুয়ে যায় সব পাপ। সাপকে দুধ পান করালে হয় ভোগান্তির অবসান। এই পূজার সবচেয়ে বড় আয়োজন হয় উত্তরপ্রদেশে। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই নাগ পঞ্চমী উৎসব। এই ছিল যমুনা আইডেস্কের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।